সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা এবং যিনি মাস্টারমাইন্ড হিসাবে পরিচিতি পেয়েছিলেন, খোদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশিদের সামনে গিয়ে তিনি বললেন ইনি হলেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড। সেই মাস্টারমাইন্ডের এখন দুর্দশা চলছে। এমন দুর্দশা, তার সহকর্মীদের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। সহকর্মী বলতে যাদের সঙ্গে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিলেন, বা যাদের মাস্টারমাইন্ড তিনি ছিলেন, বা যে আন্দোলনের মাস্টারমাইন্ড তিনি ছিলেন, তাদের সঙ্গে তার সম্পর্ক অনেকটাই এখন বিচ্ছিন্ন। বলা যায় তিনি এখন একা হয়ে পড়েছেন। তার সর্বশেষ একটি স্ট্যাটাস, যে স্ট্যাটাসটিকে ঘিরে নানান গুঞ্জন তৈরি হয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারে থাকার সময়ে তার এলাকার উন্নয়নের জন্য অনেকের কাছে গিয়েছিলেন এবং সেখানে তার সহকর্মীরা তার মুখ ঢেকে দিয়েছিলেন, তিনি এরকমটাই বলেছেন তার স্ট্যাটাসে। এরপর নানান সমালোচনা উঠেছে, নানান আলোচনা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই কি মাহফুজ আলমকে সহায়তা করেননি। যদিও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি টক শোতে এসে এই বিষয়ে ক্লিয়ার করেছেন, কিন্তু আপনি মাহফুজ আলমের স্ট্যাটাসটি দেখলে স্পষ্টত বুঝবেন যে এখানে তিনি প্রধানত যাকে ইঙ্গিত করেছিলেন তিনি হচ্ছেন সেই সময়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে যিনি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে ইঙ্গিত করেছেন, এবং রোডস অ্যান্ড হাইওয়ের যিনি উপদেষ্টা ছিলেন ফাজুল কবির খান, তাকে ইঙ্গিত করেছেন স্পষ্টত। এবং একটি রাজনৈতিক দলের চাপে তাকে কোনো সহায়তা করা হয়নি সেটাও তিনি ইঙ্গিত করেছেন। এই যে একটা নতুন রাজনৈতিক পরিসংখ্যান সামনে আনলেন, আমাদের পরিসংখ্যান তো না, একটা ঘটনা আমাদের সামনে আনলেন মাহফুজ আলম, এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কি কি ঘটেছে সেগুলোর একটা নমুনা আমরা পেতে যাচ্ছি। পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সর্বশেষ জনাব খালেদ মহিউদ্দিনের যে টক শোতে এসেছিলেন, সেই টক শোতে এসে যে তিনি নানান কথা বললেন, সেখানেও অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের অনেক ঘটনা তিনি ফাঁস করেছেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু ঘটনা আমাদের সামনে আসছে। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে কি ঘটতে যাচ্ছে এবং মাহফুজ আলমের সঙ্গে কি ঘটেছে সেসব নিয়েই আমি আলাপ করব। মাহফুজ আলম যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটা জনাব হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই স্ট্যাটাসটি দিয়েছেন। হাসনাত আবদুল্লাহ গত বুধবার তিনি সংসদে বলেছিলেন যে এলাকায় তিনি মুখ দেখাতে পারছেন না। তিনি তার একটি রাস্তা, যেটি আপনার কুমিল্লা থেকে সিলেট গিয়েছে, এটা আপনার দেবিদ্বার উপজেলা হয়ে গেছে, সেই রাস্তাটি খুব ন্যারো, সেজন্য তিনি সেটা চওড়া করার কথা বলছেন এবং এখানে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনায়, তিনি এটাকে চওড়া করার কথা বললেন। এটা চওড়া না করার কারণে তিনি এলাকায় মুখ দেখাতে পারছেন না। এরপরই মাহফুজ আলম স্ট্যাটাসটি দিলেন। মাহফুজ আলমের স্ট্যাটাসটি একটু দেখেন। সংসদে আজকে হাসনাতের আকুতি দেখে মনে পড়ল রামগঞ্জ লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য 4-5 জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পায়নি। তাদের সঙ্গে কয়েকবার দেখা করেছি, ডিও লেটার দিয়েছি, সেসব লেখার সময় এখনও আসেনি। তিনি এখনও সেগুলো পূর্ণাঙ্গভাবে লিখছেন না, তবে সামান্য কিছু উপস্থাপন করেছেন। এটুকু বলতে পারি, একটি রাজনৈতিক দলের চাপে সিদ্ধান্তে ওনারা আমার এলাকায় কোনো সহযোগিতা করেননি। একটি রাজনৈতিক দলের চাপে ওনাকে বা সিদ্ধান্তে ওনাকে কোনো সহায়তা করেননি ওনার এলাকার জন্য। হাসনাত সংসদে বলছেন এলাকায় মুখ দেখাতে পারবেন না, আর আমার মুখটা ঢেকে দিয়েছিলেন আমার সহকর্মীরা, খোদা তাদের মঙ্গল করুন। তিনি সহকর্মী বলতে স্পষ্টত যেসব উপদেষ্টা ছিলেন সেই সব উপদেষ্টারা তো তার সহকর্মীই ছিলেন। এর মধ্যে 4-5 জন উপদেষ্টার সঙ্গে তিনি দেখা করেছেন, ডিও লেটার দিয়েছেন, এই কথাও বললেন। অর্থাৎ সব সহকর্মীর কথা তিনি বলেননি, কয়েকজনের কথা বলেছেন, 4 থেকে 5 জন। 4 থেকে 5 জনের সবাই যে ওই লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য তিনি সুপারিশ করতে হবে এরকমও না। তার মানে তিনি হয়তো কিছু অবকাঠামোগত উন্নয়ন কিংবা কিছু রাস্তাঘাট এইসব বিষয়ে তিনি গেলেন। তো এইসব বিষয়ের জন্য তিনি কার কাছে যাবেন? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন, এই দুজনের কাছে। এর বাইরেও আরও অনেক জায়গায় যাইতে পারেন তিনি। তাহলে তিনি প্রাথমিকভাবে এখানে ইঙ্গিত করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, স্থানীয় সরকারের উপদেষ্টা ছিলেন যিনি। তা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যখন এই ইঙ্গিতটা পাওয়া গেল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকালই খালেদ মহিউদ্দিনের যে ঠিকানায় যে টক শো, সেই টক শোতে এসেছেন। সেখানে সাংবাদিক খালেদ মহিউদ্দিন তাকে জিজ্ঞাসা করেছেন যে আপনার সাবেক কলিগ এবং আপনি যার সঙ্গে আন্দোলন করেছেন তিনি এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন, তো তাকে অসহায়তা কে করেছে?
তিনি এরকমটাও ইঙ্গিত করেছেন যেখানে আপনাদের এলাকায় বরাদ্দ গেছে, হাসনাত আবদুল্লাহর এলাকায় বরাদ্দ গেছে বলতে সেটা নিয়ে কথাবার্তা হয়েছে, পাশ হয়েছে কিনা সেটা ক্লিয়ার করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলার চেষ্টা করেছেন যে মাহফুজ ভাই আমাকে মাঝে মধ্যে যা যা বলেছেন ছোটোখাটো এগুলো আমরা করে দিয়েছি। অর্থাৎ উপদেষ্টাদের এক একজনের কাছে যে রিকোয়েস্ট, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা এটা স্পষ্ট যে তিনি এই মাহফুজ আলমের রিকোয়েস্টে কাজ করেছেন। অর্থাৎ যে বৈষম্য ভেঙে দেওয়ার কথা ছিল সেই বৈষম্য এখানে ভাঙেনি। যদিও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিগত ফ্যাসিস্ট আমলের চেয়ে আরও বেশি বৈষম্য দেখেছি। যেমন ধরেন যেসব জেলায় বেশি বরাদ্দ দেওয়ার কথা ছিল বা বেশি বরাদ্দ দেওয়া নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেই সব জেলাগুলোতে বেশি বরাদ্দ নিয়ে আলোচনা হয়নি। বেশি বরাদ্দ গেছে কোথায়? আপনার এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের এলাকায়। বেশি বরাদ্দ গেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এলাকায়। যদিও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন এই বরাদ্দগুলো পাস হয়নি, কিন্তু আলোচনা তো হয়েছে। অর্থাৎ আপনাদের এলাকাগুলোকে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন। এর মাঝখানেই মাহফুজ আলম এসে বলছেন আমার এলাকাকে প্রায়োরিটি দেওয়া হয়নি বা আমার মুখ ঢেকে দিয়েছে। অর্থাৎ এইরকম একটা পরিস্থিতি এই সরকারের মধ্যে চলেছে এবং রিকোয়েস্ট রাখা বা এখানে পিক অ্যান্ড চুজ যে করা হয়েছে সেটা স্পষ্টত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে কথা, যে টকশোতে তিনি যেভাবে বলেছেন সেটার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। যেমন সেখানে সাংবাদিক খালিদ মহিউদ্দিন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আবার প্রশ্ন করতে পারতেন, কিন্তু আপনি বরাদ্দ পাস হয়নি ঠিক আছে, কিন্তু আপনার এলাকায় বেশি যাওয়া নিয়ে তো আলোচনা হয়েছে, তাহলে কেন মুরাদনগরে এখন বেশি যেতে হবে বা মুরাদনগরে কি এমন কাঠামোগত যে অবনয়ন হয়েছে বা অবনতি হয়েছে যার কারণে আপনি কুড়িগ্রামকে রেখে আপনি বা অন্যান্য অনুন্নত রংপুরের অনুন্নত অঞ্চলগুলোকে রেখে কেন মুরাদনগরে বেশি বরাদ্দ নিতে হবে বা বেশি বরাদ্দ নিয়ে আলোচনা হতে হবে? আমি এই প্রশ্নটি এক্সপেক্ট করেছিলাম সাংবাদিক খালিদ মহিউদ্দিনের কাছে, যদিও তিনি করেননি। যাক, মাহফুজ আলম এই সরকারকে অন্তরীণ সরকার বলছেন। এই সরকার বলতে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তরীণ মানে কি? বন্দি সরকার। কার কাছে বন্দি ছিল সেটাও তিনি স্পষ্ট করেছেন। একটি রাজনৈতিক দলের কাছে তিনি বন্দি ছিলেন এবং তিনি এটা নিয়ে একটা বিদ্রূপ করেছেন সেই দলটিকে। সেই দলটি কোন দল সেটা নিয়েও কথা বলছি। তিনি বলছেন অন্তরীণ সরকার কিভাবে চলতো এটা নিয়ে কত মিথ্যা আর গুঞ্জন হলো। গুঞ্জন আর নানা হিসাবের বাইরে তো অনেক সত্য আছে। তিনি বলছেন আমি যে মাদ্রাসায় 8 বছর পড়েছি সেই মাদ্রাসায় আমার বাবা লীগ কর্তৃক বেদখল হওয়া পর্যন্ত 15 বছর পরিচালনা করেছেন। সেই মাদ্রাসা এমপিওভুক্ত হয়নি, কারণ আমি একটি রাজনৈতিক দলের বিরোধিতা করেছিলাম। যে মাদ্রাসায় তার বাবা শিক্ষকতা করেছেন বা তার বাবা পরিচালনা করেছেন সেই মাদ্রাসাটি লীগ কর্তৃক বেদখল হওয়ার আগ পর্যন্ত তার বাবা দায়িত্ব পালন করেছেন। সেই মাদ্রাসাটাই এমপিভুক্ত করার জন্য তিনি চেষ্টা চালিয়েছেন, কিন্তু হয়নি একটি দলের বিরোধিতার কারণে। আমি তো অযোগ্য উপদেষ্টাই বটে, আর সেই রাজনৈতিক দল নাকি ক্ষমতায় ছিল না। হাহা পায় যে হাসি, অর্থাৎ তিনি এখানে বিদ্রূপ করেছেন। এখন এখানে একটি রাজনৈতিক দল বলতে কাকে তিনি ইঙ্গিত করেছেন? তিনি স্পষ্টত বলেছেন আমি একটি রাজনৈতিক দলের বিরোধিতা করেছিলাম। মাহফুজ আলম তিনি যখন উপদেষ্টা ছিলেন প্রায় আমরা দেখতাম তিনি জামাতের বিরোধিতা করে স্ট্যাটাস দিচ্ছিলেন এবং অনেক স্ট্যাটাস দিয়েছিলেন, যার কারণে তাকে ফেসবুকে বা সামাজিক মাধ্যমে ট্রায়ালের মুখোমুখি হতে হয়েছে। তিনি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওইখানে একটা ঝামেলা বা তাদের যে আন্দোলনটা একটা বুঝ দেওয়ার জন্য গেলেন, সেখানে তার মাথায় বোতল ছুঁড়ে মারা হলো। তিনি মৌদুদবাদী রাজনীতির বিরোধিতা করেছেন, এইসব নিয়ে নানান কথাবার্তা বলেছেন। এনসিপি যেন জামাতের সঙ্গে যোগ না দেয় সেসব নিয়ে কথা বলেছেন। এই কারণে জামাত ইসলামের ব্যাপক অপছন্দের জায়গায় ছিলেন এই মাহফুজ আলম, এবং মাহফুজ আলম যেন উপদেষ্টা থেকে এরকম একটি দলের বিরুদ্ধে কথা না বলে সেই সব বিষয়ে জামাতের পক্ষ থেকে বা জামাতের নেতারা বিভিন্ন সময় বক্তব্য দিয়েছিলেন। এখানে স্পষ্ট হয়েছে তিনি যে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তরীণ সরকার বা কারাবন্দী সরকার বলছেন, এটা জামাতের কারাগারে বন্দী ছিল বলে তিনি ইঙ্গিত করেছেন স্পষ্টতা। এবং যেই দলটি বলে বা জামাত ইসলামী বলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতার প্র্যাকটিস করেনি বা তারা ক্ষমতায় ছিল না বা তাদের প্রভাব ছিল না, তারা যে এটা বলে তিনি সেটা স্পষ্টত বলেছেন যে তারা বলে আবার তারা নাকি ক্ষমতায় ছিল না। হা পায় যে হাসি, তিনি স্পষ্টত এরকমটা বলছেন এখানে। অর্থাৎ তিনি এখানে জামাতকে ইঙ্গিত করেছেন যে জামাতের কারণে তার এলাকায় উন্নয়ন হয়নি বা তিনি অনেক কাজ করতে পারেননি এবং জামাতের বিরোধিতার কারণে তিনি আসলে সেই সময় শান্তিতে ছিলেন না।
জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও টকশোতে এসে আরও কিছু কথা বলেছেন। যেমন জনাব খলিলুর রহমানকে নিয়ে তো তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে পুলিশের যে এসপি বাদেরকে নিয়োগ নিয়ে যে একটা কমিটি হয়েছিল, সেই কমিটিতে জনাব খলিলুর রহমান ছিলেন না। তবে তিনি এই বদলিগুলোর ক্ষেত্রে বা এই লটারির ক্ষেত্রে, যে লটারিতে নির্বাচনের আগে যে বদলিগুলো হয়েছে, এখানে ব্যাপক ভূমিকা রেখেছেন। ডিসিদের যে বদলি নিয়ে যে লটারি হয়েছিল, সেই লটারির যে কমিটি করা হয়েছিল, সেই কমিটিতেও নাকি জনাব খলিলুর রহমান ছিলেন না। এখন যিনি পররাষ্ট্র উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেই খলিলুর রহমান এই দুই জায়গায় নাকি প্রভাব খাটিয়েছেন। পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে হচ্ছে উত্তর সিটির, ঢাকা উত্তর সিটির যে প্রশাসক নিয়োগ পেয়েছেন জনাব এজাজ আহমেদ, তাকে নিয়োগের বিষয়ে নাকি হচ্ছে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে। এই কথা তিনি বারবার বলেছেন। এই জনাব খালেদ মহিউদ্দিনের টকশোতে এসে তিনি আবার বললেন। তিনি বলেছেন যে হচ্ছে মন্ত্রণালয় থেকে পেপার রেডি করে প্রধান উপদেষ্টা দপ্তরে পাঠানো হয়েছে। আমি এক্সপেক্ট করেছিলাম, তিনি বলছেন এটা উপদেষ্টাদের নিয়োগ এবং প্রধান উপদেষ্টাই এটা হচ্ছে পাশ করেছেন বা তিনি শেষ সিগনেচার করেছেন এই নিয়োগটা যেন হয়। আমি এক্সপেক্ট করেছিলাম জনাব খালেদ মহিউদ্দিন এরকম একটা প্রশ্ন করবেন যে যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো অভ্যুত্থানের অন্যতম একজন নেতা, যিনি আবার উপদেষ্টা হয়েছেন, তিনি যদি একটা পেপার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠান, তাহলে কি প্রধান উপদেষ্টার কি সেই ক্ষমতা ছিল যে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই পেপারটি অবজ্ঞা করার কিংবা এটি উপেক্ষা করে তিনি তার মতো করে ওইখানে প্রশাসক নিয়োগ দেওয়ার? এই প্রশ্নটা করা উচিত ছিল। তাহলে আমরা আরেকটু জানতে পারতাম জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে এখানে জনাব এজাজ আহমেদের নিয়োগটা কিভাবে হয়েছে। পাশাপাশি এখানে ডিপ স্টেট, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, নানান কিছু নিয়ে নানান কথাবার্তা হয়েছে। সেই সব কথাবার্তার পরিপ্রেক্ষিতে জনাব খালেদ মহিউদ্দিন বলেছিলেন যে হচ্ছে ভবিষ্যতে উপদেষ্টাদেরকে এসব নিয়ে তিনি পেলেও প্রশ্ন করবেন এবং বাংলাদেশের মানুষের কাছে তিনি প্রশ্নর মুখোমুখি এই উপদেষ্টারা হবেন, এরকমটাই তিনি বলেছেন। এটা সত্য কথা। বাংলাদেশের মানুষের কাছে এই উপদেষ্টারা ভবিষ্যতে যে কর্মকাণ্ডগুলো করেছে, যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, যদি ওই কমিটিতে জনাব খলিলুর রহমান নাও থেকেও যদি প্রভাব খাটিয়ে থাকেন, এর জন্য আরও যেসব ঘটনা ঘটেছে, এই যে বৈষম্য ভাঙার কথা বলে যে তারা বৈষম্য করেছে, এইসবের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতিষ্ঠানগুলো ফুলে ফেঁপে উঠেছে, এইসবের জন্য আরও বেশ কিছু যে অভিযোগ রয়েছে, কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সব নিয়ে বাংলাদেশের মানুষের প্রশ্নের মুখোমুখি হবে। হয়তো কেউ কেউ আদালতের কাঠগড়ায়ও দাঁড়াতে পারেন। তবে যেটা আমি মাহফুজ আলমের স্ট্যাটাসে বুঝতে পারছি, তার সহকর্মীরাই তাকে অসহযোগিতা করেছেন এবং তিনি এলাকায় একটু উন্নয়ন করুক বা হচ্ছে তার এলাকায় ভালো কিছু ঘটুক, এটা তার সহকর্মীরাই চাননি। এবং তিনি স্পষ্টত বলছেন তার সহকর্মীরা না চাওয়ার অন্যতম কারণ হইল একটি দলের বিরোধিতার কারণে বা একটি দল তার পক্ষে না থাকার কারণে, এবং সেই দলটি হলো জামাত। অর্থাৎ জামাতের কারণে মাহফুজ আলম যেন ভালো ইমেজ তার এলাকায় তৈরি না হয়, সেটা তিনি তৈরি করতে পারেননি, অন্তত কিছু কাজ নিয়ে তার এলাকায় যেতে পারেননি, এই কথাটি তিনি স্পষ্টত বলেছেন। এবং তিনি ইঙ্গিত করেছেন এই কাজের বিরোধিতায় ছিলেন তার সহকর্মী বলতে এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেই স্পষ্টত তিনি ইঙ্গিত করেছেন এবং তাদের মধ্যে বিরোধ স্পষ্টত দেখা যাচ্ছে। যদিও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া টকশোতে এসে বলেছেন যে মাহফুজ ভাই আমাকে যা করতে বলেছেন আমি তা করে দিয়েছি এবং অনেক কিছু সম্ভব না সেগুলো করা হয়নি, যেমন তিনিও তার অনেক কিছু করতে পারেননি এরকমটাই বলেছেন। তবে স্পষ্টত এখানে এই দুজনের মধ্যে একটা বড় বিরোধ দেখা যাচ্ছে। যারা একসঙ্গে আন্দোলন করেছেন তাদের মধ্যে এখন স্পষ্টত বিরোধ দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।